সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি প্রথমে সবাইকে আমার পরিচয় দিয়ে নিই। আমি রাসেল আহমেদ, হাজী আব্দুল হাকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, কাকাইলচৌ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ। পাঠ পরিচিতি। আজকে আমি তোমাদের সামনে যে পাঠ নিয়ে আলোচনা করব সেটা হলো অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে। তাহলে আর দেরি নয়, আসি আমরা আলোচনায়। আমরা একটি উদ্দীপক লক্ষ্য করলাম। এখানে হই হুল্লোড়, চিল্লাচিল্লি, আনন্দের তোমরা কি লক্ষ্য করছো? নিশ্চয় এখানে আনন্দ, অনুভূতি এগুলো বোঝা যায়। আরেকটি চিত্র তোমরা লক্ষ্য করো, এখানে কি দেখা যায়? এখানে বোঝা যায় যে কান্নাকাটি বা আহাজারি করতেছে ছবিতে। কেন সবাইকে খুব মনমোহত মনে হচ্ছে? কেনই বা এত আনন্দিত মনে হচ্ছে? এটার মূল কারণ কি? কারণ তো আছে, কারণ ছাড়া কি কোনো কিছু হয়? আমাদের শরীরে কেন এই অনুভূতিগুলো ঘটে? তোমরা কি লক্ষ্য করেছো? লক্ষ্য করো, উপরের ছবি আমরা দেখতে পাই। এখানে এই ছবিতে দুটি তন্ত্রকে, এই দুটি ছবি, এই একটি হচ্ছে আনন্দ উল্লাস আর একটি হচ্ছে হাসি কান্না, মানে হাসি এবং কান্না। এটা কি? এগুলো হচ্ছে আমাদের অনুভূতি। এই অনুভূতিগুলো কোন তন্ত্র দ্বারা আমাদের এই অনুভূতিগুলো নিয়ন্ত্রিত হয়? এখানে ছবিতে দুটি তন্ত্র উল্লেখ করা আছে। দেখা যায় একটি হচ্ছে কি পৌষ্টিক তন্ত্র, আরেকটি হচ্ছে স্নায়ুতন্ত্রের ছবি আমরা এটা দেখতে পাই। তাহলে আবেগ অনুভূতি এগুলো কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্নায়ুতন্ত্র। আবেগ অনুভূতি এগুলো আমাদের হাসি কান্না এগুলো নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? স্নায়ুতন্ত্রতা। আমাদের শরীরে অনেকগুলো তন্ত্র রয়েছে, তার মধ্যে পৌষ্টিকতন্ত্র, স্নায়ুতন্ত্র, পেশিতন্ত্র, এরকম অনেকগুলো তন্ত্র আছে। তার মধ্যে স্নায়ুতন্ত্র একটি যে তন্ত্র দ্বারা কি হয়? আমাদের আবেগ অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা হয়। আজকে আমরা যা শিখব তা হলো স্নায়ুতন্ত্র কি সেটা তোমরা শিখবে। স্নায়ুতন্ত্র বলতে কি বোঝায়? স্নায়ু কোষের গঠন তোমরা জানতে পারবে, আজকে শিখতে পারবে। স্নায়ু কোষের কাজ কি? এই কাজ। তাহলে স্নায়ুতন্ত্র কি, স্নায়ু কোষের গঠন এবং স্নায়ু কোষের কাজ নিয়ে আমরা আলোচনা করব। চিত্রে এখানে গোলরক্ষক কি করে? লক্ষ্য করো, এখানে গোলরক্ষক বলকে ধরার চেষ্টা করতেছে, এটা আমরা দেখি। হ্যাঁ, চিত্রে বিপক্ষ দল কি করছে? চিত্রে বিপক্ষ দল বল ছুঁড়ে দিচ্ছে গোলের দিকে। তাহলে গোলরক্ষক কি উদ্দীপনায় সাড়া দিচ্ছেন? তাহলে গোলরক্ষক কি উদ্দীপনায় সাড়া দিচ্ছেন কিনা? অবশ্যই দিচ্ছেন। আমরা দেখছি যে বল ধরার চেষ্টা করতেছে। তার মানে কি উদ্দীপনা, এখানে উদ্দীপনা কে তৈরি করতেছে? বিপক্ষ দল। হ্যাঁ, বলটা হচ্ছে এখানে উদ্দীপক আর এটাকে ধরার জন্য চেষ্টা করতেছে, যদিও ধরতে পারেনি, দুর্ভাগ্য। তাহলে কোন তন্ত্র এ উদ্দীপনায় সাড়া দিতে সাহায্য করছে? স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র কি? আমরা আসি। স্নায়ুতন্ত্র হলো বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন, উদ্দীপনায় উপযুক্ত সাড়া প্রদান করে পরিবেশের সাথে কি করবে? পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে যে তন্ত্র, তাই হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে আমরা জানলাম স্নায়ুতন্ত্র কি। তাহলে মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দিয়ে গঠিত। আমাদের যে মস্তিষ্ক, এটা কি অসংখ্য বিশেষ কোষ দিয়ে গঠিত।
এই বিশেষ কোষগুলোর নাম কি তোমরা বলতে পারবে কি? অবশ্যই পারবে, কারণ ইতিপূর্বে আমরা কি নিয়ে আলোচনা করলাম? স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্র গঠিত হয় কি দিয়ে? এক বিশেষ ধরনের কোষ দিয়ে। এই কোষটির নাম কি? তাহলে বিশেষ কোষগুলোর নাম হচ্ছে স্নায়ুকোষ। আমাদের মস্তিষ্ক যে বিশেষ ধরনের কোষ দিয়ে গঠিত, সেই কোষের নাম হচ্ছে স্নায়ুকোষ। এখন চিত্রে লক্ষ্য করো, চিত্রের কোষটি কোথায় পাওয়া যায়? চিত্রের কোষটি পাওয়া যায় আমাদের স্নায়ুতন্ত্রে পাওয়া যায়, আমাদের মস্তিষ্কে এই কোষটি আছে, এবং আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গেই এই কোষগুলোর আছে। আমাদের প্রত্যেকটা অঙ্গের সাথে যদি এই কোষগুলো না থাকতো, এই স্নায়ুকোষ না থাকতো, তাহলে কি হতো না? অঙ্গগুলো কাজ করতে পারতো না, নিয়ন্ত্রণ হারাতো। তাহলে চিত্রের কোষটির কয়টি অংশ লক্ষ্য করা যায়? দুটি অংশ। কয়টি অংশ? দুটি অংশ। এই দুটি অংশের নাম কি? একটি অংশ কোষদেহ, আরেকটি নিচের অংশটি প্রলম্বিত অংশ। তাহলে স্নায়ুকোষকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়, একটি হলো কোষদেহ আর একটি হলো প্রলম্বিত অংশ। নিউরনের প্রধান অংশ কোনটি? নিউরনের প্রধান অংশ হচ্ছে এটি, সেটা হলো কোষদেহ। এইটা কোষদেহ, এটি হচ্ছে নিউরনের প্রধান অংশ। আমরা নিচের চিত্রের সব কোষদেহগুলো কি একই আকৃতির? না, সব কোষদেহগুলো একই আকৃতির না। তাহলে কীরকম? একটি দেখা যায় নক্ষত্রাকার, নক্ষত্রের মতো, আর একটি ডিম্বের মতো, ডিম্বাকার, ডিমের মতো, আর একটা গোলাকার। তাহলে লক্ষ্য করা যায় যে নিউরনের কোষদেহ একই আকৃতির না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নক্ষত্রাকার, অর্থাৎ নক্ষত্রের মতো। আকাশে তারা যেরকম দেখতে মনে হয় যেন একটা মূল বিন্দু থেকে আলো চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে, এরকম একটা দৃশ্য, এটাকে বলা হয় নক্ষত্রাকার, অর্থাৎ তারকাকার। নক্ষত্রাকার মানে কি? তারকাকার, ডিমের মতো দেখতে, তাই ডিম্বাকার। হ্যাঁ, তাহলে আমরা কোষদেহের আকৃতি দেখতে পারলাম কয় ধরনের? 3 ধরনের। কোষদেহ এখন কি কি নিয়ে গঠিত আমরা সেটা জানব। একটি কোষদেহ কি কি নিয়ে গঠিত? দেখো, লক্ষ্য করো, এর একটি অংশ কি? আমরা এখানে পাশে চিত্র দেখানোর চেষ্টা করতেছি, একটি প্রকৃত কোষ। তাহলে এটা কি? এটা হচ্ছে আবরণী। তাহলে কোষ আবরণী। আর কি? নিউক্লিয়াস। কোষদেহ কি নিয়ে গঠিত? কোষ আবরণী এবং নিউক্লিয়াস। আর কি? সাইটোপ্লাজম। এর ভিতরে আছে সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে কোষ আবরণী, এটা নিউক্লিয়াস। আর এই মাঝখানে কোষ আবরণী এবং নিউক্লিয়াসের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, এখানে আছে কি? সাইটোপ্লাজম। এরা কি অন্যান্য কোষের মতো বিভাজিত হয়? কেন বিভাজিত হয় না? এরা আসলে অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। কেন হয় না? তোমরা লক্ষ্য করো, চিহ্নিত অংশগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে কি বলে? কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে কি বলে? প্রলম্বিত অংশ। তো এটা একটা প্রলম্বিত অংশ। তাহলে প্রলম্বিত অংশ, চিহ্নিত অংশটি দেখতে কিসের মতো? দেখতে লম্বাকার। একটি নিউরনের কয়টি এক্সন দেখতে পাচ্ছ? এক্সন এখানে একটি আছে। চিহ্নিত অংশটি কার চারিদিকে থেকে উৎপন্ন হয়েছে? এই চিহ্নিত অংশটি কার চারিদিকে থেকে উৎপন্ন হয়েছে? কোষ দেহের চারিদিক থেকে। এটা কি? কোষ দেহ। তাহলে কোষ দেহ চারিদিক থেকে উৎপন্ন হয়েছে কি? প্রলম্বিত অংশ।
তাহলে উৎপন্ন শাখা প্রশাখার নাম কি? উৎপন্ন শাখা প্রশাখার নাম হচ্ছে ডেনড্রন। এই যে এখানে যে শাখাগুলো তৈরি হয়েছে এই শাখাগুলোর নাম হচ্ছে কি? ডেনড্রন। আর ডেনড্রন থেকে উৎপন্ন শাখা আরও শাখা প্রশাখাগুলো মূল শাখা থেকে আরও অনেকগুলো শাখা বের হয়েছে, এগুলোকে বলা হচ্ছে উপশাখা। এর নাম হচ্ছে ডেনড্রাইট। তাহলে এটা হচ্ছে মূল শাখা, এই মূল শাখা থেকে আরও অনেকগুলো শাখা তৈরি হয়েছে, এই যে অসংখ্য শাখা, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। তাহলে কোষদেহ থেকে উৎপন্ন হয় প্রথমে কি? ডেনড্রন। মূল শাখাটাকে বলা হচ্ছে ডেনড্রন, এবং এই মূল শাখা থেকে আরও যে উপশাখাগুলো তৈরি হয়েছে এই উপশাখাকে বলা হয় ডেনড্রাইট। আর এই লম্বা এই অংশকে বলা হয় এক্সন। চিত্রে তোমরা কি দেখছো লক্ষ্য করো, দুটি ভিন্ন স্নায়ুকোষের মিলনস্থলকে কি বলা হয়? এখানে দেখো দুইটি, এটা একটি কোষ স্নায়ুকোষ, এটি একটি স্নায়ুকোষ, দুটি স্নায়ুকোষ একত্রে মিলন হয়েছে, এই মিলিত স্থানকে কি বলে? এই মিলিত স্থানকে বলা হয় সিন্যাপস। এই মিলিত স্থানের নাম কি? সিন্যাপস। এখন চিত্র লক্ষ্য করো কি দেখা যায়, অর্থাৎ উদ্দীপনা একটি স্নায়ুকোষ থেকে আরেকটি স্নায়ুকোষে বৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে ট্রান্সফার হয়, সেই দৃশ্যটি আমরা দেখছি। তো এই যে ট্রান্সফার হচ্ছে, এই ট্রান্সফারের জায়গাটির নাম হচ্ছে সিন্যাপস। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম সিন্যাপস। এই সিন্যাপসের এখানে এসে কি হয়? তথ্য ট্রান্সফার হয়। তাহলে সিন্যাপসের মাধ্যমে স্নায়ু তাড়না, অর্থাৎ ইনফরমেশন, স্নায়ু কি করে? তথ্য বা ইনফরমেশন এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুতে পৌঁছিয়ে দেয়, কোষে নিয়ে যায়। চিত্রগুলো দেখে বলো কি দেখছো তোমরা? এখানে নিশ্চয় কি হাসি, উল্লাসিত একটা অবস্থার চিত্র আমরা দেখতে পাই। এখানে কি মনে হয় যে কিছু একটা চিন্তিত অবস্থায় আছে, এরকম আমরা দেখি। এখানে কি বোঝা যায়? যে বোঝাপড়া হচ্ছে, এখানে শেখানো হচ্ছে কোনো কিছু, এরকম বোঝা যায়। চিত্র লক্ষ্য করো, এখানে কি হয় বলতো? চিন্তিত অবস্থায় আমরা দেখি। এগুলো কোন কোষের উদ্দীপনার ফল? বলো, এগুলো কোন কোষের উদ্দীপনার ফল? নিশ্চয় তোমরা, আশা করি তোমরা বলতে পারবে কোন কোষের উদ্দীপনার ফল। এগুলো হচ্ছে স্নায়ু কোষের উদ্দীপনার ফল। তাহলে তোমাদের বাড়ির কাজ হবে স্বাধীন স্কুলের মাঠে খেলতে গিয়ে হঠাৎ ব্যথায় কুকিয়ে উঠল। সে লক্ষ্য করলো তার পায়ে কাঁটা ফুটেছে। তার পায়ে কি কাঁটা ফুটেছে? এখন স্বাধীনের ব্যথা অনুভূত হওয়ার জন্য দায়ী কোন ধরনের কোষ? উক্ত কোষটি সাধারণ কোষ থেকে কি ভিন্ন? যুক্তি সহকারে তোমরা এটা উপস্থাপন করবে। তোমাদের হাতে এখন যাদের মোবাইল আছে, মোবাইল দিয়ে বাড়ির কাজটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আশা করি তোমরা আমার এই ক্লাস থেকে স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ সম্পর্কে বেসিক অর্থাৎ মৌলিক কিছু ধারণা তোমরা শিখতে পেরেছো। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। অন্য কোনো দিন অন্য কোনো এক বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।